যে আজকের এই সভায় আমরা প্রমাণ করব 31 নয়নের মণি জনাব তারেক রহমানের পক্ষ থেকে আপনাদের জন্য সামান্য কিছু উপহার আছে, সেটা তারপরে আমরা আমাদের প্রোগ্রাম শেষ করব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল চাটখিল পৌরসভার 1 নং এবং এর সংগ্রামী নেতৃবৃন্দ, সংগ্রামী উপস্থিতি, আপনাদের সবাইকে আমি দ্বিতীয়বারের মতো আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি প্রথমেই আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁর আত্মার মাগফিরাত কামনা করছি। মহান আল্লাহ পাক যেন তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন। যিনি আজকে আমরা যে এখানে উপস্থিত হয়েছি, স্বাধীন বাংলাদেশ না থাকলে হয়তো আজকে আমরা এখানে উপস্থিত হতে পারতাম না। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান তিনি কিন্তু কোনো রাজনৈতিক নেতা ছিলেন না, কোনো রাজনৈতিক দলের কোনো নেতা কিংবা কর্মী ছিলেন না। তিনি কি ছিলেন? তিনি একজন অজানা অনেক অনেক মেজর, আমাদের তখন পাকিস্তানে তো অনেক মেজর ছিল, বাংলাদেশে অনেক মেজর ছিল না, শহীদ প্রেসিডেন্ট তার মধ্যে থেকে একজন ছিলেন। তিনি কিন্তু বাংলাদেশের মানুষের পক্ষে, বাংলাদেশের মানুষের মুক্তির জন্য সেদিন বিদ্রোহ করে তিনি কিন্তু সেদিন মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়ে সশস্ত্র সংগ্রামের মাধ্যমে আমাদেরকে বাংলাদেশ নামক রাষ্ট্রটি উপহার দিয়েছিলেন। এটা কি মিথ্যা না? এটা সত্য। আমাদের এখানে মুরব্বীরা আছেন, আপনারা কি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের ঘোষণা শুনেছেন? আমি মেজর জিয়া বলছি, আমি বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা করছি। এই বক্তব্য কি অন্য কেউ দেওয়ার সুযোগ হয়েছে? এটা আমার নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানে দিয়েছিলেন। আজকে আমি আমার এই আলোচনা সভা থেকে আমার এলাকার এই চাটখিলের পৌরসভার 1 নং এবং 2 নং ওয়ার্ডবাসীর পক্ষ থেকে মহান আল্লাহ তাআলার কাছে কায় মনোবাক্যে আবেদন করছি, আমাদের নেতাকে আপনি তার যোগ্য যথাযথ উপযুক্ত সম্মান দান করুন, তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। পাশাপাশি আমাদের নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তিনি দীর্ঘদিন থেকে অসুস্থ। তিনি বাংলাদেশের মানুষের জন্য নিজের ব্যক্তি জীবনকে জলাঞ্জলি দিয়ে, আপনারা জানেন এখানে মা বোনেরা আছেন, তিনি যখন ওনার স্বামীকে হারিয়েছিলেন, ওনার বয়স কত ছিল? ছোট ছোট 2টি বাচ্চা নিয়ে উনি কিন্তু বাংলাদেশের মানুষের অধিকার আদায়ের জন্য রাজপথে নেমে পড়লেন এবং 9 বছর, একটানা 9 বছর স্বৈরাচার এরশাদের বিরুদ্ধে লড়াই করে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত করেছিলেন। বাংলাদেশের অনেক রাজনৈতিক দল কিন্তু সেদিন এরশাদের সাথে আঘাত করেছিল। এরশাদের আন্ডারে, এরশাদের পায়ে নির্বাচনী একটি ষড়যন্ত্রের নির্বাচন এবং একটি সাজানো নির্বাচনে সেদিন কিন্তু আজকে যারা গণতন্ত্রের জন্য লড়াই করছেন তারা কিন্তু সেদিন এরশাদের সেই পাতানো নির্বাচনে কিন্তু অংশগ্রহণ করেছিল, যার কারণে কিন্তু এরশাদ 9 বছর ক্ষমতায় ছিল। কিন্তু আমার নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া বলেছিলেন স্বৈরাচারের আন্ডারে, এরশাদের আন্ডারে কোন নির্বাচনে বিএনপি নির্বাচনে যাবে না। এবং আমার নেত্রী কথা দিয়েছিলেন, যে কথা বলেন তিনি সেই কথা বাংলাদেশের মানুষকে, মানুষের সামনে, বাংলাদেশের মানুষের জন্য অক্ষরে অক্ষরে পালন করেন। তিনি নির্বাচনে বলেছেন আমি নির্বাচনে যাব না, তিনি কিন্তু নির্বাচনে যান নাই। কিন্তু সেদিনের তৎকালীন আরেকজন নেত্রী শেখ হাসিনা চট্টগ্রামে এক সমাবেশে সেদিন বলেছিল এরশাদের আন্ডারে যারা নির্বাচনে যাবে তারা হবে জাতীয় বেঈমান। ঠিক উনি চট্টগ্রাম থেকে ঢাকা আসলেন এরশাদের সাথে দেন দরবার করে, তিনি কিন্তু 86 নির্বাচনে এরশাদের আন্ডারে গিয়েছিলেন। এটা আমাদের মুরব্বীরা সবাই জানে, এখানে অনেকেই জানেন। তো সেই নির্বাচনে গিয়ে এরশাদের ক্ষমতাকে কিন্তু উনি দীর্ঘায়িত করেছেন, এরশাদ কিন্তু ক্ষমতায় থাকতে পারে নাই। আবার পরবর্তীতে আপনারা যদি দেখেন সেই হাসিনাকে ক্ষমতায় আনানোর ব্যাপারে সহযোগিতা করেছিল এবং হাসিনা 1996 সালে ক্ষমতায় এসে কি করলো? সারা বাংলাদেশে গডফাদার তৈরি করেছিল। আপনারা গডফাদার শুনেন নাই? লক্ষ্মীপুরে মুজিববাদী তাহের, ফেনীতে জয়নুল হাজারী, ঢাকার তেজগাঁয়ে ইকবাল এবং মোহাম্মদপুরে হাজী মকবুল সহ সারা বাংলাদেশে গডফাদার তৈরি করেছিল। চাটখিলে কি কোনো গডফাদার ছিল না? আপনারা দেখি কথা বলতেছেন না। চাটখিলে গডফাদার তৈরি হয় নাই? যারা মানুষকে, জনজন্ত মানুষকে হত্যা করতে পারে তার চেয়ে বড় গডফাদার আর কে হতে পারে? নিজের প্রতিদ্বন্দ্বীকে যারা আগুন দিয়ে পুড়িয়ে হত্যা করতে পারে তাদের চেয়ে বড় বড় গডফাদার আর কে হতে পারে? সুতরাং প্রতিটি এলাকায় যারা গডফাদার তৈরি করে 2001 সাল পর্যন্ত সন্ত্রাসের রাম রাজত্ব কায়েম করেছিল, বাংলাদেশের মানুষ তাদের সন্ত্রাসের বিরুদ্ধে, নৈরাজ্যের বিরুদ্ধে গর্জে উঠেছিল।
এবং আমাদের নেতা জনাব তারেক রহমান তিনি তার সুদূর প্রসারী চিন্তা ভাবনা করে সাংগঠনিক কৌশলের মাধ্যমে 2001 সালের নির্বাচনে যে কৌশল অবলম্বন করেছিলেন সেই কৌশল এবং তার বুদ্ধিদীপ্ত মেধার মাধ্যমে বাংলাদেশে 2001 সালের 1 অক্টোবরের নির্বাচনে বাংলাদেশ জাতীয় দলকে বিজয়ী করার জন্য যিনি পর্দার অন্তরে সবচেয়ে বেশি সাংগঠনিক ভূমিকা পালন করেছিলেন তিনি ছিলেন জনাব তারেক রহমান। সেই তারেক রহমানের নেতৃত্বের দূরদর্শিতার কারণে 2001 সালে কিন্তু আমরা বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সেদিন আমার নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সরকার গঠিত হয়েছিল, তাই নয় কি? সেই ক্ষমতার পিছনে সবচেয়ে বেশি যিনি কার্যকরী ভূমিকা পালন করেছিলেন তিনি ছিলেন জনাব তারেক রহমান। সুতরাং আজকে আমার নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান আমাদের থেকে অনেক দূরে রয়েছেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্য গিয়েছেন, আপনারা জানেন তার বয়স হয়েছে, তার বয়সে অনেকেই কিন্তু সচলভাবে কিন্তু বিচরণ করছে। তিনি কিন্তু জেলে যাওয়ার আগে কিন্তু ওনার শারীরিক সমস্যাগুলো আপনারা দেখেছেন কতটুকু। তিনি কিন্তু রাজনৈতিক কর্মকাণ্ডে প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করেছিলেন, কিন্তু জেলে যাওয়ার পর থেকে কিন্তু ওনাকে জেল থেকে বাইর হওয়ার পরে আর কিন্তু রাজনৈতিক কর্মকাণ্ডে যাওয়ার সুযোগ হয় নাই। কেন যাওয়া হয় নাই? কারণ এই ফ্যাসিবাদী হাসিনা, ফ্যাসিস্ট হাসিনা ওনাকে হত্যার জন্য, ওনাকে স্লো পয়জনের মাধ্যমে হত্যার উদ্দেশ্যে ওনার শরীরে ঔষধের পরিবর্তে বিষ প্রয়োগ করে ওনাকে হত্যা করেছিল। কিন্তু মহান আল্লাহ তাআলার মিরাকল, মহান আল্লাহ তাআলার দয়ায়, আপনাদের দয়ায় কিন্তু আজকে হাসিনা বাংলাদেশে থাকতে পারে নাই। দেশনেত্রী বেগম খালেদা জিয়া কিন্তু সসম্মানে বাংলাদেশে এখনো আমাদের মাঝে জীবিত আছেন। ইনশাআল্লাহ উনি সসম্মানে চিকিৎসা নিয়ে আমরা মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করি উনি সম্পূর্ণ সুস্থ হয়ে আবার বাংলাদেশে ফিরে আসবেন, আবার বাংলাদেশের মাঠে ময়দানে পথে প্রান্তরে আবার জনগণের মাঝে উনি ছড়িয়ে পড়বেন, জনগণের সাথে জনগণের কথা শুনবেন, জনগণের দুঃখ দুর্দশায় উনি আবার কাজ করবেন। ঠিক তেমনিভাবে আমাদের নেতা আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান তিনি কেন বিদেশে আছেন, কি কারণে তাকে বিদেশ যেতে হয়েছিল, তাকেও কিন্তু এই মঈনুদ্দিন ফখরুদ্দিন, IMF সরকার, ইয়াজউদ্দিন মঈনুদ্দিন ফখরুদ্দিন ষড়যন্ত্র করে এই হাসিনার সাথে আঘাত করে ওনাকেও হত্যা। মুক্তিযোদ্ধা, বাংলাদেশের দ্বিতীয় মুক্তির মহানায়ক, তারা প্রত্যেকেই তাদের জন্য আপনারা দোয়া করবেন। এবং আমরা ইনশাআল্লাহ আমার দলের নেতা তারেক রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া সার্বক্ষণিক বিগত আন্দোলন সংগ্রামে যারা বিশেষ করে বিগত 15 বছর যাবৎ আমাদের দলের এবং সাধারণ নিরীহ জনগণ যারা আওয়ামী লীগ কর্তৃক আন্দোলন সংগ্রাম করতে গিয়ে বিভিন্ন ধরনের হামলা মামলা এবং হয়রানির শিকার হয়েছেন, আমাদের দল তাদের পাশে ছিল, আছে এবং থাকবে। এবং আমার দল আপনারা জানেন আমরা বিএনপি পরিবার, এই ব্যানারে আমাদের বিএনপির যত নেতা কর্মী আন্দোলন সংগ্রাম করতে গিয়ে অনেকেই পা হারিয়েছেন, হাত হারিয়েছেন, আমাদের নেতা কিন্তু তাদের পাশে দাঁড়িয়েছেন। ঠিক তেমনিভাবে এই 2024 সালে যারা কিন্তু খুনের শিকার হয়েছেন, যারা শহীদ হয়েছেন এবং যারা বিভিন্নভাবে আহত হয়েছেন তাদের পাশেও কিন্তু আমার দল এবং দলের পক্ষ থেকে বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা অর্থনৈতিকভাবে তাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। আজকের এই সমাবেশ থেকে আমি যারা অসুস্থ আছেন তাদের আশু রোগ মুক্তি কামনা করছি। ইনশাআল্লাহ আমরা আগামী দিনে এমন একটা নির্বাচন চাই, এমন একটা গণতান্ত্রিক পরিবেশ চাই যেই গণতান্ত্রিক পরিবেশের মাধ্যমে বাংলাদেশে একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে এবং সেই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ইনশাআল্লাহ আপনারা যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ক্ষমতায় যাওয়ার, আপনাদের সেবা করার সুযোগ দান করেন, আমরা প্রত্যেকটা নিহত এবং আহত পরিবারের পাশে আমার দল এবং আমার সরকার তাদের সম্পূর্ণ দায় দায়িত্ব নেব ইনশাআল্লাহ। বাংলাদেশের মানুষ, কারণ যারা আন্দোলন করেছে তারা কিন্তু তার পরিবারের কি হবে, তার স্ত্রী কি হবে, তার সন্তানের কি হবে সেই চিন্তা করে নাই। তারা সবকিছু পিছনে ফেলে বাংলাদেশকে মুক্ত করতে হবে, হাসিনাকে বিদায় করতে হবে, এই লক্ষ্য নিয়ে তারা কিন্তু রাজপথে সেদিন ঝাঁপিয়ে পড়েছিল। সুতরাং আজকে এই সমাবেশ থেকে আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, আন্দোলনে যারা নেতৃত্ব দেয়, আন্দোলনে যারা অংশগ্রহণ করে তারা কখনো পরাজিত হয় না, তারা শহীদ হলো মহান আল্লাহ তাআলার কাছে, তারা
তারা বিশেষ মর্যাদা পায়। তারা যদি জীবিত থাকে, জাতি, দেশ, দেশের মানুষ তাদেরকে সবসময় শ্রদ্ধার জায়গায় একটা বিশেষ অবস্থানে তাদেরকে রাখে। আমি আজকে এই অনুষ্ঠান থেকে তাদের পরিবারের প্রতি বলতে চাই, ইনশাআল্লাহ আমার দল যদি কখনো সুযোগ পায়, আপনারা যদি আমার দলকে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে, আমার নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানকে দেশ সেবার সুযোগ দেন, আমরা এই সকল পরিবারের প্রত্যেকের দায় দায়িত্ব ইনশাআল্লাহ আমরা নেব। পরিশেষে আজকে আমার কথা না বাড়িয়ে আমি শুধু এই 31 দফা নিয়ে আমি কয়েকটা কথা বলবো। সেটা হচ্ছে এই 31 দফা হচ্ছে গিয়ে পয়েন্ট আকারে আপনাদের সামনে 31 দফা, কিন্তু এই 31 দফা হচ্ছে আগামী দিনের বাংলাদেশকে আমরা কিভাবে দেখতে চাই। এখানে আমাদের অনেক মুরব্বী আছেন, অনেক মা বোনেরা আছেন। আমাদের বাংলাদেশে গত 15 বছর কিংবা স্বাধীনতার পর থেকে আমরা রাজনৈতিক অরাজনৈতিক যতগুলো সরকার দেখেছি, আমরা দেখেছি কি যেই সরকার বা যেই দলের থাকে সেই দলের বাইরে বিভিন্নভাবে এরকম একটা অভিযোগ থাকে, যারা ক্ষমতার বাইরে থাকে তাদেরকে বিভিন্নভাবে নির্যাতন বা বিভিন্ন ধরনের বৈষম্যের শিকার হয় বা এই ধরনের একটা অভিযোগ থাকে। কিন্তু আমার নেতা তারেক রহমান তিনি এবারে 31 দফার মাধ্যমে জনগণের প্রতি, জনগণের কাছে দায়বদ্ধতা, জনগণের বলেছেন যুক্তরাজ্যের আদলে অর্থাৎ লন্ডনের আদলে এখানে স্বাস্থ্যসেবার সিস্টেম চালু করবে। সেটা কি? আপনাদেরকে চিকিৎসার জন্য কোনো ব্যয় করতে হবে না। রাষ্ট্র, আমরা যদি দেশ পরিচালনার সুযোগ পাই, রাষ্ট্র আপনাদের চিকিৎসার ব্যয় গ্রহণ করবে। আপনাদের পরীক্ষা নিরীক্ষা দরকার, রাষ্ট্র সেই পরীক্ষা নিরীক্ষা সবকিছু, অর্থাৎ এখানে আমার নেতা বলেছেন সবার জন্য সার্বজনীন চিকিৎসা, অর্থাৎ প্রত্যেকটা নাগরিক চিকিৎসা সেবার আওতায় আসবে এবং বিনা চিকিৎসায় কোনো নাগরিক মৃত্যুবরণ করবে না ইনশাআল্লাহ। হায়াত মত সবকিছু আল্লাহ পাকের হাতে, তাই না? কিন্তু একটা লোক বলতে পারবে না যেন চিকিৎসার অভাবে, কেউ যেন বলতে না পারে চিকিৎসা না নিয়ে চিকিৎসার অভাবে লোকটা মৃত্যু হয়েছে। জীবন মৃত্যু কার হাতে? আল্লাহর হাতে। কিন্তু চিকিৎসা হচ্ছে উচিলা, কোনো কারণে কারো চিকিৎসার দরকার হলে সেটা রাষ্ট্র তার চিকিৎসা দায় দায়িত্ব নেবে ইনশাআল্লাহ। পরিশেষে আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, আমি শুধু আজকে 31 দফার মূল উদ্দেশ্য হচ্ছে আমরা এমন একটা রাষ্ট্র গঠন করতে চাই যে রাষ্ট্রে ধর্ম, বর্ণ, গোত্র, দল, মত নির্বিশেষে আমাদের মধ্যে বিভিন্ন রকম মতপার্থক্য থাকতে পারে, কিন্তু দেশের প্রশ্নে, দেশের মানুষের প্রশ্নে, দেশের উন্নয়নের প্রশ্নে, দেশের সংবিধানের প্রশ্নে, দেশের স্বাধীনতার প্রশ্নে, দেশের ঐক্যের প্রশ্নে আমরা যদি কখনো অন্য দেশ কর্তৃক আমাদের স্বার্থের আঘাত লাগে, আমরা যেন 2024, 1971, 1990-এর মতো এক এবং ঐক্যবদ্ধ হয়ে ঐক্যবদ্ধ রূপে একটি অভিন্ন শরীর রূপে আমরা যেন আবার নিজেদের ইস্পাত কঠিন একটা ঐক্যবদ্ধ শক্তিতে রূপান্তরিত হতে পারি। তার জন্যই আমার নেতা আজকে 31 দফা আপনাদের সামনে উপস্থাপন করেছেন। আমি বিশ্বাস করি ইনশাআল্লাহ আমার নেত্রী, দেশ নেত্রী, আমার নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং আমার আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমান, বিএনপি যতবার ক্ষমতা এসছে, বিএনপি যা কিছু বলেছে, যতগুলো কমিটমেন্ট করেছে তা অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করেছে। সম্পূর্ণ না করতে পারলেও আমার সরকারের থেকে ভালো কোনো সরকার, আমার সরকারের থেকে দেশপ্রেমিক সরকার বাংলাদেশে কখনো ছিল না, থাকবে না ইনশাআল্লাহ। আমরা যদি আবার আপনাদের ভোটের মাধ্যমে, আপনাদের সমর্থনের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং আমার নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান যদি দেশ পরিচালনার সুযোগ পায়, আমরা আপনাদের পাশে আছি। বাংলাদেশকে আগামী দিনে একটি সুখী, সমৃদ্ধ, স্বাধীন, সার্বভৌমত্ব বাংলাদেশ গঠনে আমার দল কার্যকরী ভূমিকা পালন করবে। কোন ষড়যন্ত্র, দেশি বিদেশি ষড়যন্ত্র করে ওই ভারতের দালাল কিংবা পাকিস্তানের দালাল বাংলাদেশের মতোই মাথা উঁচু করে দাঁড়াবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল যতদিন থাকবে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একটি নেতা কর্মী যতদিন জীবিত থাকবে, বাংলাদেশ কোনোদিন তার স্বাধীনতা সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হতে দিতে পারে না। ভারতের তাবেদার এই ফাঁসিস্ট
হাসিনার বাংলার মাটিতে আর কোনো জায়গা হবে না, হবে না, হবে না। সেই ব্যাপারে আপনারা সজাগ দৃষ্টি রাখবেন। আপনাদের সকলকে আবারও আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং তারেক রহমান, আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমান এবং আমার নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ। আপনাদের সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।